হ্যালো বন্ধুরা, বং পাইনারে সবাইকে স্বাগত। আজকে আমরা ইউপিআই পেমেন্টস নো লঙ্গার ফ্রি, অর্থাৎ ইউপিআই পেমেন্টস যে ট্রানজ্যাকশন যেটা আমরা ফ্রিতে করতে পারতাম সেটা এখন করতে গেলে কিছু পরিমাণ চার্জ দিতে হবে। তো এই ইস্যুর উপরে আমরা আজকে ডিসকাস করব। তো শুরু করা যাক। তবে শুরু করার আগে জানিয়ে রাখি, ইউটিউব চ্যানেলের সাথে সাথে আমাদের টেলিগ্রাম পেজ এবং টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ আছে। তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। সেখানে আমরা নানান রকম পোস্ট শেয়ার করে থাকি। টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন ইউপিআই হোয়াট ইজ ইউপিআই? ইউপিআই কি? ইউপিআই হলো একটা সিস্টেম যেটা ভারত এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা লঞ্চ করা একটি সিস্টেম, যেটা কিনা ফান্ড অর্থাৎ টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য তৈরি করা হয়। তো প্রথমে আমরা যদি এই ইউপিআই শুরু হওয়ার আগে যদি আমরা কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চাইতাম, হয়তো আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য কারো অ্যাকাউন্ট যদি টাকা ট্রান্সফার করতে চাইতাম, তো তাতে কি করতে হতো? কটা পদ্ধতি ছিল। এক, আরটিজিএস বা এনইএফটি বা চেক সিস্টেম। তো এই যে সিস্টেমগুলো ছিল, এতে কি হতো? এতে একটা চার্জ লাগতো। কি চার্জ? একটা চার্জ লাগতো, ফ্রি চার্জ, একটা ফি দিতে হতো। এছাড়া যদি চেকে আমি ট্রানজ্যাকশন করতাম, চেকে সময় লাগতো। তো ধরো এটা হচ্ছে এ ব্যাংক এবং এটা হলো বি ব্যাংক। এখন আমার ব্যাংক অ্যাকাউন্ট এই ব্যাংকে আছে, আমার বন্ধুর অ্যাকাউন্ট বি ব্যাংকে আছে। আমি কি করলাম? একটা চেক ইস্যু করলাম। চেক ইস্যু করলাম, যেখানে আমি লিখে দিলাম 10,000 সামথিং টাকা তোমাকে পেমেন্ট করব। তো এটা কি হয়? এটা তো আমার এ ব্যাংকের চেক, বি ব্যাংকে তো ভাঙানো যাবে না। তার জন্য মাঝে একটা কি ইন্টারমিডিয়েট সিস্টেম থাকে, যেখানে কিনা এই চেকটাকে পাঠানো হয়। এই চেকটা তখন কি করে? এদের কাছে জানে যে দেখো তোমাদের এই চেকটা এটা কি ঠিকঠাক ভেরিফাই হবে কিনা, এবং এরা যখন বলে ভেরিফাইড করে, তখন এখানে ভেরিফাই অপশন আছে এবং এরা বলে যে হ্যাঁ ঠিক আছে, তখন এরা কি হয়? টাকা এখানে পাঠিয়ে দেয়। তো এইভাবে পেমেন্টটা হয়, যেটা নর্মালি হতো। এবং এর জন্য একটা সময় লেগে যেত, 1 দিন 2 দিন 3 দিন। এই জিনিসটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতন, যাতে সময় একদমই নগণ্য সময়ের মধ্যে টাকা ট্রান্সফার করা যেতে পারে, দ্যাট ইজ ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস কোনো প্রকার, যেমন কোনো ব্যাংক যদি হয়, ধরা যাক এটা একটা ব্যাংক আছে, এই একটা ব্যাংক, এছাড়া আর একটা কি হয়? থার্ড পার্টি, অর্থাৎ কোনো একটা কোম্পানি যেখানে একটা অ্যাপ তৈরি করেছে, সেই অ্যাপে নানান রকম ব্যাংক কানেক্ট করা যেতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করে যেই মোবাইল নাম্বারটা থাকবে, এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে তোমাকে লগ ইন করতে হবে তোমার অ্যাপে, এবং সেখান থেকে যখন তুমি তোমার যে নির্দিষ্ট তোমার ব্যাংক অ্যাকাউন্ট সেখানে তুমি কানেক্ট করতে পারবে, এবং খুব ইজিলি সেকেন্ডের মধ্যে ফোন নাম্বার অথবা একটা কি থাকে? ইউপিআই আইডি। এই যে এরকম যদি ধরা দাও কারো ফোন নাম্বার আছে এক্স সামথিং, এবং সেটা এসবিআইতে অ্যাকাউন্টে, তাহলে কি হবে? @SBI এরকম সামথিং বলে ইউপিআই অ্যাড্রেস থাকে। এই ইউপিআই অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার ইউজ করে সেকেন্ডের মধ্যে টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে চলে যেতে পারে। এটাই হচ্ছে ইউপিআই। এবং এটা হওয়াতে যে কষ্ট, বা কোনো সময় দেখা গেলো কোনো চেক তুমি কাউকে দিলে সেই চেকটা বাউন্স করলো, এছাড়া আরটিজিএস করতে গেলে বা এনইএফটি করতে গেলে যে চার্জটা কাটে, সেই চার্জের থেকেও একটা কি সব আমরা বিস্তর পাচ্ছি। তো এটাই হচ্ছে কি ইউপিআই। এই ইউপিআই এর মাধ্যমে পিয়ার টু পিয়ার অর্থাৎ পার্সন টু পার্সন পেমেন্ট সিস্টেমটা খুবই সহজ করে তুলল এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। আশা করি ইউপিআই সম্বন্ধে বুঝতে পারলে ইউপিআইটা কি, এবং এই ইউপিআই এর মাধ্যমে আমরা নানান রকম জায়গায় নানান রকম অ্যাপের মাধ্যমে যে কোনো জায়গায় ট্রানজ্যাকশন করতে পারি ক্ষণিকের মধ্যে। এর ট্রানজ্যাকশন করতে গেলে এর একটা কি থাকে? পিন থাকে, 4 অক্ষরের বা 6 অক্ষরের একটা কি পিন থাকে, যেটা ইউজ করে আমরা কি ট্রানজ্যাকশনটা করতে পারি। তো এবার ইস্যু, হোয়াট ইজ দ্য ইস্যু? ডিসকাস করবো হোয়াট ইজ দ্য ইস্যু।
ইউপিআই ট্রানজ্যাকশানে একটা চার্জ কাটবে, বাট কেন চার্জ কাটবে? ইস্যু কি হলো যে চার্জ যেটা আমরা ফ্রিতে ইউজ করছিলাম সেটাতে কেন চার্জ বসাবে? তার প্রধান কারণ হচ্ছে এমডিআর অর্থাৎ মার্চেন্ট ডিসকাউন্ট রেটস। তো প্রথমে আমরা জেনে নেবো হোয়াট ইজ মার্চেন্ট ডিসকাউন্ট রেটস। ধরে নাও এটা একটা দোকান, তোমার বাড়ির পাশে একটা দোকান আছে যেখানে কিনা তুমি প্রতিদিন কিছু না কিছু কিনতে চাও, ঠিক আছে? এখানে শপকিপার আছে। এবার ভাবো তুমি গেলে, তুমি বললে যে তুমি একটা জিনিস কিছু কিনলে, সাবান সামথিং কিছু একটা তুমি কিনে দোকানদারকে বললে যে আমার কাছে ক্যাশ নেই, আমি আপনাকে কার্ড অর্থাৎ ডেবিট কার্ড বা এই যে ফোনপে, গুগল পে সামথিং যে ইউপিআই, এই ইউপিআইয়ের মাধ্যমে আমি ট্রানজ্যাকশন করব। সেক্ষেত্রে সে বললো ওকে ট্রানজ্যাকশন করো। এবার ট্রানজ্যাকশন ধরলাম যে কার্ড দিয়ে করলো, কি কার্ড দিয়ে? একটা ক্রেডিট কার্ড বা একটা ডেবিট কার্ডে ট্রানজ্যাকশন করলো। এই ট্রানজ্যাকশন করতে গেলে এই লোকের কাছে কি থাকতে হবে? একটা মেশিন, দ্যাট ইজ কল পিওএস অর্থাৎ পয়েন্ট অফ সেল মেশিন, যেখানে কিনা তুমি কার্ডটাকে সোয়াইপ করবে ডেবিট কার্ডের মতো, এই এটিএম এর মতো তুমি সোয়াইপ করবে, যার ফলে কিনা টাকাটা এই মানুষটার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, অর্থাৎ এখানে যদি একটা ব্যাংক থাকে, ওনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেইখানে কি হবে? টাকাটা পৌঁছে যাবে তোমার ট্রানজ্যাকশন মধ্যে, তুমি চলে গেলে। এইবার ধরো যে এই যে তুমি ট্রানজ্যাকশন করেছো সেটা কত টাকার? 100 টাকা ট্রানজ্যাকশন করেছো। এখন তুমি যদি এটাকে ক্যাশে ট্রানজ্যাকশন করতে 100 টাকাটা, তুমি 100 টাকাটা ঠিক ওনার হাতে দিতে, কিন্তু যখন তুমি এটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করছো তখন কি হবে? এই টাকাটা চলে যাচ্ছে কোথায়? ওনার সিধা ব্যাংক অ্যাকাউন্টে। এখন ব্যাংক অ্যাকাউন্টে যখন যাচ্ছে এই টাকাটা, এক্ষেত্রে কি হচ্ছে? এনার কাছে একটা কি সার্ভিস দিচ্ছে ব্যাংক, একটা হচ্ছে পয়েন্ট অফ সেল অর্থাৎ একটা পয়েন্ট অফ সেলের মেশিন। এছাড়া কি সুবিধা হচ্ছে? তোমার যে কাস্টমার যে টাকাগুলো দিচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট চলে আসছে। এর জন্য একটা নির্ধারণ করে চার্জ, কে? ব্যাংক। এই যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যে তুমি ইউজ করছো এর জন্য নির্ধারণ করে কত? 1.5 রুপিস টু নিয়ার অ্যাবাউট 5 রুপিস, এরকম একটা চার্জ করে ব্যাংক। কার্ড যেরকম ভাবো, যদি ভিসা কোম্পানির ডেবিট কার্ড হয় সে একটা চার্জ করে, এবং ভাবো অ্যাক্সিস ব্যাংকের হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে একটা চার্জ করে। এরকম একটা নিয়ার অ্যাবাউট 1.5 to 5 রুপিস ট্রানজ্যাকশন হয়। এটা কি হয়? এই 100 টাকা থেকে, যে 100 টাকাটা তুমি পেমেন্ট করেছিলে সেখান থেকে মাইনাস হয়েছে, ভাবো যদি 4 টাকা কাটে, তার মানে 4 টাকা মাইনাস হবে, অর্থাৎ 96 রুপিস এই দোকানদার পাবে। এটা হচ্ছে এই যে টাকাটা, যে 4 টাকা কেটে নিচ্ছে ব্যাংক, অর্থাৎ এই যে 4 টাকাটা কে পাচ্ছে? ব্যাংক পাচ্ছে। এইটাকেই বলা হচ্ছে এমডিআর অর্থাৎ মার্চেন্ট ডিসকাউন্ট রেটস। এবার গত বছর ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে বলা হয় এই যে এমডিআর অর্থাৎ এই যে মার্চেন্ট ডিসকাউন্ট রেট, এটাকে ওয়েভড করে দেয়, অর্থাৎ এটা আর দিতে হবে না কাদেরকে? এই যে শপকিপার আছে এদেরকে দিতে হবে না। কিসের জন্য? কেন এটা করা হয়? প্রধানত ইউপিআই ও রুপে কার্ড, এই যে ইউপিআই ও রুপে কার্ড আছে, এটার ট্রানজ্যাকশনটাকে কি করার জন্য? প্রমোট করার জন্য। কারণ ইউপিআই একটা নতুন সিস্টেম, যেটা কিনা মোবাইলের মাধ্যমে অনেক ব্যাংকে শুধুমাত্র একটি অ্যাপের মাধ্যমে তুমি ইউজ করতে পারবে। অ্যান্ড নেক্সট, দ্যাট ইজ রুপে হচ্ছে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার দ্বারা লঞ্চ করা কার্ড অর্থাৎ পেমেন্ট সিস্টেম। যেরকম আমরা জানি ভিসা, মাস্টার কার্ড, এগুলো কি আমেরিকান কোম্পানি, এরকমই আমাদের দেশের নিজস্ব, সেটা হচ্ছে কি? রুপে। এই দুটো ইউপিআই অ্যান্ড রুপে, এটাকে প্রমোট করার জন্য এই যে এমডিআর অর্থাৎ মার্চেন্ট ডিসকাউন্ট রেটস, এটাকে কি হয়? ওয়েভ করে দেয়, যাতে দিতে হবে না। এর ফলস্বরূপ কি হয়? যে ব্যাংকগুলো থাকছে, এই ব্যাংক যদি থাকে, এই একটা ব্যাংক, কি করবে? এর থ্রু যত ইউপিআই অ্যান্ড এই রুপে কার্ড ট্রানজ্যাকশন হচ্ছে, তার জন্য যে সে একটা ন্যূনতম চার্জ পেত, সেই চার্জটা সে আর পাচ্ছে না। যার ফলস্বরূপ কি হচ্ছে? তাদের যে ব্যাংকের যে রেভিনিউ থাকে, একটা রেভিনিউ হয়, ইনকাম হয়, সেই রেভিনিউ কি হচ্ছে? তাদের লস হচ্ছে। এবং এটাই হচ্ছে প্রধান কারণ যে তারা ইউপিআই এর উপর যে ফ্রি ছিল সেটাকে এখন কি করবে? একটু ন্যূনতম চার্জের মাধ্যমে তোমাকে ইউপিআই ট্রানজ্যাকশন করতে হবে।
এবারে স্টেপ টেকেন, অর্থাৎ কি কি স্টেপ নেওয়া হয়েছে এর জন্য। তার আগে বলে রাখি, ইউপিআইয়ের আগে যেরকম এই যে ইউপিআইয়ের জন্য বা কোনো কিছুর জন্য যে যদি আমরা ন্যূনতম যে ছোটোখাটো ট্রানজ্যাকশন করছি তার জন্য যে ব্যাংকের যে ক্ষতিটা হচ্ছে, ব্যাংক অর্থাৎ ক্ষতি বলতে কি, ব্যাংকের তো একটা ব্যাংক আছে, এদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে আমরা ইউজ করছি, কিন্তু সিস্টেমটাকে ইউজ করার পর তার জন্য যে একটা চার্জ থাকে, ধরো তুমি কোথাও কাজ করছো, কাজ করলে তোমার যে একটা খাটনি, তার জন্য তোমাকে একটা কেউ পারিশ্রমিক দিচ্ছে। এখন সেই জায়গায় যদি তোমায় পারিশ্রমিক না দেয়, অবশ্যই তোমার মনে হবে যে আর আমি কেন এরকমভাবে করছি, কোনো দরকার পড়ছে না। ঠিক সেরকমই ব্যাংকের সিস্টেম আমরা ইউজ করছি, বাট ব্যাংকে কোনো প্রকার আমরা চার্জ দিচ্ছি না। কিসের মাধ্যমে? এই ইউপিআই এর মাধ্যমে বা রুপে কার্ড ট্রানজ্যাকশনের মাধ্যমে। সেরকমভাবে এইচডিএফসি ব্যাংক ইন্ট্রোডিউস করেছে 10% রুপিস সারচার্জ, অর্থাৎ তুমি যদি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে, অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে লো টিকিট স্পেন্ড, অর্থাৎ বিল পেমেন্ট, টেলিকম সার্ভিস অর্থাৎ মোবাইল রিচার্জ, ওয়ালেট যেরকম অ্যামাজন পে সামথিং এরকম টাইপের যে ওয়ালেটগুলো সেগুলো রিচার্জ, এছাড়া পেমেন্ট টু আইএসপি অর্থাৎ তোমার যে নেট আছে বাড়িতে ব্রডব্যান্ড সামথিং, এগুলো যে রিচার্জ, এগুলো যদি তুমি করো তোমাকে কি হবে, 10 রুপিস চার্জ করবে কি পার ট্রানজ্যাকশন। এটা গেল এইচডিএফসি ব্যাংকের। এবার আসবো আমাদের ইস্যু, সেটা হচ্ছে কি, দ্যাট ইজ ইউপিআই। ইউপিআই এর উপর চার্জ। তো আমরা জানলাম যে কেন ইউপিআই এর উপর চার্জ করছে, সেটা কিসের মাধ্যমে জানলাম, সেটা আমরা জানলাম কিসের মাধ্যমে, এমডিআর এর মাধ্যমে, অর্থাৎ মার্চেন্ট ডিসকাউন্ট রেটস, যেটা কিনা ব্যাংকগুলো পাচ্ছে না। তাই প্রাইভেট ব্যাংক সামথিং লাইক অ্যাক্সিস, আইসিআই, কোটাক, মাহিন্দ্রা, এই ব্যাংকগুলো কি করেছে, 2.5 রুপিস অর্থাৎ 2.5 টাকা 1000 টাকার নিচের কোনো ট্রানজ্যাকশনের জন্য তারা কি করবে, ধার্য করবে, এবং 5 টাকা বাকি যা রেস্ট ট্রানজ্যাকশন হবে তার উপর ধার্য করবে। এছাড়া আরও একটা জিনিস করেছে, সেটা হলো যে মান্থলি লিমিট, অর্থাৎ তুমি যে ইউপিআই ট্রানজ্যাকশন করছো প্রতি মাসে তার একটা লিমিট তারা কি বেঁধে দিচ্ছে, কতগুলো, 20 ট্রানজ্যাকশন। কোথায়? বোথ অন দ্য ব্যাংক অ্যাপ্লিকেশন অ্যান্ড পার্টনার সার্ভিস, অর্থাৎ ব্যাংক অ্যাপ্লিকেশন, অর্থাৎ ধরো তোমার একটা এ ব্যাংক, এই হচ্ছে এ ব্যাংক, এ ব্যাংকের নিজস্ব একটা অ্যাপ আছে, যেই অ্যাপে কিনা তারা কি করে, তারা ইউপিআই সার্ভিস দিচ্ছে। এই ইউপিআই সার্ভিসের মধ্যে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করতে পারছো। এছাড়া কিছু থার্ড পার্টি অ্যাপ থাকে, বিসিডি সামথিং থার্ড পার্টি অ্যাপ আছে, যেরকম ফোনপে, গুগল পে, সামথিং লাইক দ্যাট। এরাও কি হচ্ছে একটা অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে তোমার ব্যাংকের সাথে সাথে আরও 4-5টা ব্যাংকের কি হচ্ছে, তারা ট্রানজ্যাকশন করতে পারছে। এই যে ট্রানজ্যাকশন থার্ড পার্টি এবং ব্যাংকের, এই টোটাল মিলিয়ে তুমি মান্থলি 20 ট্রানজ্যাকশন করতে পারবে। কটা ট্রানজ্যাকশন করতে পারবে? 20 ট্রানজ্যাকশন করতে পারবে। এই 20 ট্রানজ্যাকশন যে ব্যাংকগুলো ধার্য করছে তারও একটা অন্যতম কারণ আছে, কারণ কিছুদিন আগে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা জিনিস করেছে, সেটা হচ্ছে তারা ইউপিআই ট্রানজ্যাকশনের উপর ক্যাপ লাগিয়ে দিয়েছে, অর্থাৎ কোনো ব্যাংকের দ্বারা বা কোনো থার্ড পার্টি অ্যাপের দ্বারা ইউপিআই ট্রানজ্যাকশন কী হবে, একটা লিমিট হবে, একটা লিমিট থাকবে, তার বেশি তারা কি করবে, ইউপিআই ট্রানজ্যাকশন করতে পারবে না। এই লিমিট রাখারও কারণ একটাই, যে দেখা গেলো কোনো একটা অ্যাপ সে প্রাধান্য পেতে, সে ভালো সার্ভিস দিয়ে একদম কি হচ্ছে, পুরো টোটাল সেক্টরটা সে খেয়ে নিল, তখন কি হবে, এক নায়কত্ব ব্যাপারটা চলে আসবে। সেটা থেকে বাড়ানোর জন্য কি হয়, এই ট্রানজ্যাকশন লিমিট ইন্ডিয়ান গভর্নমেন্ট করছে। তো এই ট্রানজ্যাকশন লিমিটটা অনেকটা প্রকার দায়ী এই মান্থলি লিমিট দ্বারা করে, কারণ যদি একটা ব্যাংকে ধরা যাক, একটা ব্যাংকের লিমিট আছে যে তুমি এই ব্যাংকে তুমি বলা আছে তুমি 1 বছরে 1000টা তুমি কি ইউপিআই ট্রানজ্যাকশন করতে পারবে। এখন দেখা গেল জানুয়ারি মাসে এই ব্যাংকে 1000 ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। এখন অলরেডি এদের মাথায় কি ছিল, ক্যাপিং ছিল, যে তারা কিনা 1000টার বেশি ট্রানজ্যাকশন করতে পারবে না। এখন যেহেতু 1000টা কমপ্লিট হয়ে গেছে, বাকি 11 মাস এই ব্যাংকের তরফ থেকে কোনো প্রকার ট্রানজ্যাকশন হবে না। এবং এই জিনিসটা যাতে দেখা গেলো 1 বছরে বা 1 মাসের মধ্যে সব ট্রানজ্যাকশন যাতে লিমিট ওভার না হয়ে যায়, সেই জিনিসটাকে কোনো প্রকার কন্ট্রোল করার জন্য এই 20 ট্রানজ্যাকশন পার মান্থ লিমিটটি ধার্য করেছে। তো আমরা যে সার্ভিসটা এতদিন ফ্রিতে পাচ্ছিলাম, সেই সার্ভিসটা আমাদের এখন 2.5 রুপিস বা 5 রুপিস এর মাধ্যমে আমাদেরকে রেজিস্টার চার্জটা নিতে হবে। এবার নেক্সট কিছু অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, যেরকম কি কোটাক কোম্পানি, কোটাক স্পন্সর সেট কি বলেছে, দিস ইজ টু প্রিভেন্ট মিস ইউজ of the UPI system while continuing to provide convincing drive higher adoption. The vast majority of our customers do an average 5 transaction.
অর্থাৎ এই যে সিস্টেমটা, এটার কেউ মিস ইউজ যাতে না করে। মিস ইউজ বলতে এরকমও ভাবা যেতে পারে যে কেউ আমাদের মধ্যে, ভাবো আমি আর তুমি বা আমি আমার বন্ধু মিলে ট্রানজ্যাকশন করছি, ক টাকা, 10 টাকা করে। ও বললো চা খেলাম, তুই আর আমি চা খেয়েছি, চল চল তুই আমাকে 10 টাকা ট্রানজ্যাকশন কর। এখন এই 10 টাকা ট্রানজ্যাকশন তো করে ফেললাম আমি, আমার থেকে তো কোনো চার্জ দিতে হলো না, বাট এই 10 টাকা চার্জ দিতে গেলে আমাকে একটা ব্যাংকিং সিস্টেমের পার্ট, সেটাকে আমাকে কি করতে হচ্ছে, ইউজ করতে হচ্ছে। এখন এই ইউজ করার জন্য কি হচ্ছে, ব্যাংক তো একটা ধার্য পেত আগে চার্জ, সেই চার্জটা কি সে ব্যাংক পাচ্ছে না, ফলে ব্যাংকের কি হচ্ছে, একটা লস রেভিনিউ হচ্ছে। তো এই জিনিসটা অনেকটা কি হবে, কমে যাবে। এখন দেখা গেলো আমার 10 টাকা আমি একটা ট্রানজ্যাকশন করবো, কিন্তু আমি জানি 10 টাকা ট্রানজ্যাকশন করতে গেলে আমার 2.5 রুপিস আমাকে চার্জ দিতে হবে। তখন আমি যতটা পারবো কি করবো, যে ঠিক আছে 2.5 আমি রুপিস দেবো না, আমি ট্রানজ্যাকশন করবো না। এতেও কি হবে, অনেকটা ইউপিআই যে মিসইউজ হচ্ছে, মানে অর্থাৎ প্রচুর পরিমাণ ট্রানজ্যাকশন হয়ে ট্রানজ্যাকশনটাও একটা কি কন্ট্রোল করা যাবে, যার ফলস্বরূপ ব্যাংকের যে রেভিনিউ সিস্টেমটা সেটাও ঠিকঠাক হবে। যেহেতু রেভিনিউ সিস্টেম কি এখন কম, মানে অর্থাৎ কিরকম, যে ব্যাংকে যে ইউপিআই ট্রানজ্যাকশন করে সেটা কি ফ্রি অফ কস্ট দিতে হচ্ছে ব্যাংকে, সেই সার্ভিসটা অনেকটা কি তারা কমে যাবে, তাদের উপর যে ব্যাংকের উপর যে প্রেশারটা সেটাও অনেকটা কমে যাবে। আর নেক্সট, নবীন সুরিয়া অর্থাৎ চেয়ারম্যান এমিরেটস অফ পেমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া, তিনি বলছেন দ্য ওয়েভার অফ এমডিআর মেক্স দ্য বিজনেস অফ পেমেন্টস আনভিয়েবল ফর পার্টিসিপেন্টস অ্যাজ দেয়ার ইজ নো ইনসেন্টিভ টু ডিপ্লয় অর আপগ্রেড ইনফ্রাস্ট্রাকচার। এনার কথায় যে এমডিআর মানে যে টাকাটা পেত ব্যাংকগুলো বিজনেস পেমেন্টসের জন্য, সেইগুলো না পাওয়ার জন্য কি হচ্ছে, এনার বক্তব্যে যে আপগ্রেড ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে ভালোভাবে চালনা করা বা আপগ্রেড করা পসিবল হচ্ছে না। অর্থাৎ তাদের কথায় যে এখানে যদি একটু ইনসেন্টিভ আসে, তাহলে কি সার্ভিস এবং ইনফ্রাস্ট্রাকচার দুটোই কি হবে, বেটার করতে পারবে। তো এটাই ছিল মেন বক্তব্য, যে আমরা ইউপিআই সম্বন্ধে জানলাম এবং ইউপিআই কীভাবে কাজ করছে সেটা জানলাম, এবং ইউপিআই যে ওপরে যে চার্জ এখন বর্তমানে আমাদের ওপর আসতে চলেছে, তো সেটা দেখা যাক কতদূর কি হয় কি না হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।